আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আরও একটা ভ্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তা করছি এখন থেকে আমার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে একটা করে ভ্লগ তৈরি করার চেষ্টা করব। তো আজকে এখন বাজে দুপুর 2টা, আমি এখন কাজে যাচ্ছি। জাপান এখনো পর্যন্ত পোস্ট অফিসের মাধ্যমে যে চিঠিপত্র আদান প্রদান বা কোনো নোটিশ দেওয়া, এটাকে খুব বেশি মানা হয়। যেমন বাংলাদেশেও এখন এত ডিজিটালাইজড হয়ে গিয়েছে যে সব কিছু এখন অনলাইনে করার চেষ্টা করা হয়, কিন্তু জাপানে যে জিনিসটা হয়েছে সেটা হলো যে এখনো পর্যন্ত এতেই পাঠানো হয়, ডাকবাক্সের মাধ্যমেই। বাসার থেকে বের হওয়ার সাথে সাথেই এই জিঞ্জারটা দেখতে পাই আর কি। এই জিঞ্জার ভিতর দিয়েই আমার সবসময় কাজে যাওয়া বা স্কুলে যাওয়ার সময় মোটামুটি এদিক দিয়ে যাওয়া পড়ে আর কি। আর এই জায়গায় মোটামুটি কোনো না কোনো প্রোগ্রাম অলওয়েজ চলতেই থাকে। এখনও কোনো একটা প্রোগ্রামের কারণে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। অলওয়েজ দিয়ে এমন কোনো না কোনো প্রোগ্রাম এখানে চলতে থাকে। আর জাপানিজদের যার যেটা ইচ্ছা আর কি, বা তাদের ভাগ্যে যে জিনিসগুলো আছে এগুলো এখানে এভাবে জমা করে রাখে তারা। জাপানের জিনজা বা যে কোনো ধরনের মন্দির বা কোথাও গেলে আপনি এই জিনিসটা দেখে অবাক হতে পারেন আর কি। সেটা হলো যে এরকম কাঞ্জি দিয়ে বিভিন্ন জিনিস লেখা থাকে, বেশিরভাগই ট্রান্সলেট করলে পাওয়া যাবে আর কি, আমরা বলতে পারি না। যেখানে কনস্ট্রাকশনের কাজ দেখবেন এরকম সিকিউরিটি একজন লোক থাকবে যে কিনা দেখাশোনা করবে এবং রাস্তায় যাতে যারা চলাচল করতেছে তাদের কোনো সমস্যা না হয় এই জিনিসটা রক্ষা করে আর কি। শুধু সেটাই নয়, এবং তার পার্শ্ববর্তী যে মোড়টা আছে বা এটাকে জাপানিজে কোসাতেন বলে, সেখানেও একজন দাঁড়িয়ে থাকে। সে যেটা করে সেটা হলো যে ওইদিকে মুভ করার সময়ই তাকে সতর্ক করে দেয়, গাড়িগুলোকে বা যারা যাচ্ছে তাদেরকে কিছুটা সতর্ক করে দেয় যে এখানে কিছু চলতেছে বা এমন কিছু। জাপানের আরেকটা বিষয় খুব মজার, সেটা হলো আমরা অন্যান্য দেশে যারা, তাদের দাঁত দেখলে এত ক্লিন কেন দাঁত, আমরা কি স্কিনিং করছি কি না, এই ধরনের কৌতূহলী কিছু প্রশ্ন করে। যেমন আমার সঙ্গে কাজ করতো একটা মহিলা, সে জিজ্ঞেস করছিল যে আমার দাঁত, একদিন মাস্ক ছাড়া তো সাধারণত আমরা কাজে যাই না, তো মাস্ক ছাড়া যখন দেখছে হাসার সময় দাঁত দেখে বলে কিরে, মানে কি সুন্দর, এই ধরনের আর কি। তো এই রাস্তাঘাটে যেখানে সেখানে দেখবেন যে তাদের দাঁত আসলে সুন্দর না, এই জন্য এরকম প্রচুর পরিমাণে আপনি ডেন্টাল ক্লিনিক দেখতে পারবেন। আর বেশিরভাগই যেগুলোতে এই ধরনের সার্ভিস থাকে, হোয়াইটেনিং, মানে হোয়াইটেনিং সব আর কি, এখানে দাঁতকে সাদা করে আর কি। এটার একটা কারণ হতে পারে, সেটা হলো যে তারা অনেক বেশি ওসাকে খায়। ওসাকে বলতে মদ আর কি, মদকে ওসাকে বলে আর কি। তো এই প্রচুর পরিমাণে মদ খায়, আর এরা পানির চেয়ে বেশি খায় হলো ওচা। ওচা বলতে গ্রিন টি। কারণ আপনি যদি সুপার শপে যান, পানির দামও যেমন দেখবেন অনেকটা, তেমন পরিমাণেই তারা সেই মূল্যেই মোটামুটি আপনি পেয়ে যাবেন ওচা, বা যেটাকে গ্রিন টি বলে আর কি। তো গ্রিন টি তারা প্রচুর পরিমাণে খায়, যদিও গ্রিন টি শরীরের জন্য ভালো, কিন্তু ওসাকে খাওয়া এবং এই গ্রিন টি অতিরিক্ত খাওয়ার কারণে যে জিনিসটা হয়, তারা অনেক সময় আপনার দাঁতটা অতভাবে ক্লিন করতে পারে না, সে কারণে তাদের হলুদাভা একটা দাঁতের অবস্থা হয়। তো এই জন্যই যখন বিদেশিদের, বিশেষ করে যারা ওসাকে খায় না, মুসলিমদের দাঁত দেখলে তারা অবাক হবে, এটাই স্বাভাবিক। একটা জায়গায় আপনি এরকম ইয়েলো লাইন দেখতে পাবেন আর কি। তো ইয়েলো লাইন আসলে এমনিতেই ইয়েলো লাইন দিয়ে রাখেনি, এটা আসলে যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা যাতে এটা ব্যবহার করে চলাচল করতে পারে সেজন্য এটা তৈরি করে রাখা হয়েছে। স্টেশনে চলে আসছে। সাধারণত জাপানে যেটা হয়, সবার ফোনে একটা অ্যাপের মাধ্যমে এটাকে কার্ড রিচার্জ করা থাকে, সো পাঁচ করে ঢুকে যায় আর কি সবাই। আর স্টেশনের ভিতরেই এমন কিছু দোকান থাকে যেগুলোতে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, তাছাড়া অবন্ত পাওয়া যায় আর কি, যেগুলো অনেক সুস্বাদু হয়।
কিন্তু হলেও সেগুলো আসলে আমাদের জন্য না, কারণ হচ্ছে আমরা যেটা সেটা খেতে পারবো না, যেটা হালাল না। যেহেতু আমি সপ্তাহে 5 দিন হচ্ছে যে আইটি কোম্পানিতে পার্ট টাইম জব করি, ওখানে যাই। ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 4। আর সপ্তাহে একদিন শুধু শনিবার আমি যাই হচ্ছে সুশিতে কাজ করতে। আজকে যেটা হয়েছে সেটা হলো যে আমি সরাসরি যে 4 নম্বর প্ল্যাটফর্মে চলে গেছে। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি যেটাতে যাই আর কি, সব প্রতিদিন যাই যেখানে, সেটাতে চলে গেছিলাম। কিন্তু আসলে আমার আসতে হবে হলো 1 নম্বর প্ল্যাটফর্মে, তারপরে আবার ব্যাক করে আসলাম। স্টেশনের সব জায়গায় এরকম জিতুহাম বাইকি বা ভেন্ডিং মেশিন পেয়ে যাবেন, যেখানে দেখবেন যে ম্যাক্সিমামই হলো চা। দুধ চা থেকে শুরু করে কফি, গ্রিন টি, লেমন টি, এরকম অনেক ধরনের টি পাবেন। এটা হচ্ছে লেমন টি, এগুলো হচ্ছে কফি। জাপানের এই বিষয়টা সবচেয়ে বেশি আমার ভালো লাগে, সেটা হলো যে যদি 2 জনও দাঁড়ায় ট্রেনে ওঠার জন্য, তাহলে 2 জনও একটা লাইন ফর্ম করে দাঁড়ায় যাবে। এক্ষেত্রে কেউ বলবে না যে আমি লাইনে দাঁড়াবো না, আমি আগে আগে ঢুকবো, এরকম কেউ বলবেও না, এমন কেউ করবেও না আর কি। 3 জনে একজন পাশে লাইনে দাঁড়িয়েছে, একজন 2 পাশে লাইনে দাঁড়িয়েছে। জায়গায় প্রচুর পরিমাণে স্নোফল হলেও ইয়োকোহামা বা টোকিওতে খুব কম স্নোফল হয় আর কি। তো গত বছর যেটা হয়েছিল, একদিনই স্নোফল হয়েছিল, আর আরও একদিন হওয়ার কথা ছিল। তো সেই দিন আসলে আমি অনেক দৌড়াদৌড়ি করে এখান থেকে ওখানে যেয়েও দেখতে পারিনি। তো এরপরে ফেব্রুয়ারির কত তারিখে জানি অনেক বেশিও কি হয়েছিল আর কি, বা স্নোফল হয়েছিল, সেদিন দেখা হয়েছিল। তো আগামীকালকেও ইয়োকোহামাতে স্নোফল হওয়ার একটা ইউতেই আছে বা কথা আছে। এখন স্নোফল হয় কি না এটা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে 2 ঘন্টার মতো একটা ডিউরেশন দেখলাম যে হওয়ার কথা। এখন হবে কি না শিওর না। তো যারা নতুন আসছে তারা আসলে এটাকে খুব বেশি এনজয় করবে। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে এরকম ফুলের গাছ দেখলে আসলে মনটা ভরে যায় আর কি। এত ধরনের ফুল আমি দেখেছি জাপানে এসে লাস্ট 2 ইয়ার্সে, অবাক করার মতো। এপাশের যে গ্রিন বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিভিন্ন ধরনের গুমি রাখা হয়েছে। গুমি বলতে যেটাকে জাপানিজে গুমি বলে, আর হচ্ছে এমনিতে হলো ময়লা, আর এগুলোকে বলে গুমি বাকো, যার অর্থ হলো ডাস্টবিন আর কি। তো এই বাসাটা বিশাল বড় একটা বাসা আর কি। তো এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরের জন্য এখানে সেপারেট করে দেওয়া আছে যে কে কোথায় ময়লা রাখবে আর কি এই জায়গাটাতে। জাপানের রাস্তায় অনেক ধরনের শেপ দেখা যায় আর কি। এখানে যেমন দেখা যাচ্ছে একটা ডায়মন্ড শেপ। এই ডায়মন্ড শেপের অর্থ হইল যে যে স্পিডে আছে তার চেয়ে স্লো চলতে হবে আর কি। অর্থাৎ আপনার যদি স্পিড যদি 10 কিলো পার আওয়ার হয়ে থাকে, তাহলে এটাকে কমিয়ে দিতে হবে, আরও কিছু কম স্পিডে যেতে হবে বা স্লো যেতে হবে। যে স্পিডে থাকবেন তার চেয়ে একটু স্লো স্পিড করে যেতে হবে। এটা হচ্ছে ইয়াকিও খেলার একটা মাঠ। এখানে সকালবেলা আসলে যেটা হয়, আমি যখন সকালে কাজে আসতাম তখন দেখতাম যে এখানে ছোটরা রেনশু করতেছে, প্রচুর স্টুডেন্ট এখানে যারা রেনশু করতেছিল আর কি। প্রচলন আছে যে জাপানে কাজে লেট করতে হয় না। তো এখন এমনও তো কিছু হতে পারে যে আপনার অ্যাক্সিডেন্ট, তো আপনি কি তাহলে লেট করতে পারবেন না? না, বিষয়টা এমন নয় যে আপনি কখনোই লেট করতে পারবেন না। যদি লেট করেন সেটার জন্য একটা ভ্যালিড লজিক থাকতে হবে যে হ্যাঁ আমার এই কারণে লেট হয়েছে, ট্রেন লেট করেছিল, বা আমি ঘুমে উঠতে পারিনি এই জন্য। কিন্তু আপনাকে যেটা করতে হবে যে আপনি দেরি করে চলে আসবেন এমন না করে আপনার একটা ফোন করবেন, ফোন করে বলে দিবেন যে আমার এই কারণে একটু লেট হয়েছে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে তারা এই জিনিসটা নোট করে রাখবে, এতে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি কিছু না বলে চলে আসেন, তাহলে এটাকে ওরা
খুব বেশি নেগেটিভ ভাবে নাই। সো জাপানে যারা আসবেন প্রথমেই এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন যে লেট করার চিন্তা করা যাবে না, কারণ জাপান বাংলাদেশের মতো চলে না যে এই যে আসতেছি 1 মিনিট লাগবে বলে আমরা 10 মিনিট পরে